আসসালামু আলাইকুম। তোমাদের বল ও গতি চ্যাপ্টার শুরু হয়েছিল, আজকে শেষ করে দেব ক্লাসটা। আমাদের বাকি রয়েছে কার্য ক্ষমতা এবং শক্তি। কার্য ক্ষমতা এবং শক্তি এইটুকানি পার্ট। আচ্ছা, দেখো আমরা বল পড়েছিলাম। বলে আমরা কি বলছি, কোনো একটা বস্তু কোনো রাখা আছে, মনে করো কোনো একটা বস্তু কোনো এখানে রাখা আছে, মেঝের উপরে রাখা আছে। এই বস্তুটার উপর বল প্রয়োগ করছি আমরা এই দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে ঠেলছি। ঠিক আছে, মনে করো আমরা এফ বল প্রয়োগ করলাম। এই দিক থেকে বস্তুটাকে ঠেললে বস্তুটা খানিকটা যাবে, যাবে কি যাবে না? কিছুটা তো যাবে। মনে করো বস্তুটা এইখানে এলো, ঠিক আছে? তাহলে বস্তুটা ছিল এখানে, বস্তুটা গেল কোথায়? এখানে ছিল, এখানে গেল, এখানে কতটা সরণ হলো? আর তুমি ভাবতে পারো যে এখানে টেবিলের উপর একটা বই রাখা আছে, বইটাকে আমি হাত দিয়ে ঠেললাম। বইটাকে যদি হাত দিয়ে ঠেলি তাহলে বইটা খানিকটা সরে যাবে। মনে করো সেই সরণটা হচ্ছে, আমি বললাম আর আমি কতটা বল প্রয়োগ করেছিলাম? এফ। তার জন্য বস্তুটার সরণ হলো আর। তাহলে আমরা বলতে পারি কার্য সমান হচ্ছে বল, প্রযুক্ত বল ইন্টু সরণ, প্রযুক্ত বল ইন্টু সরণ। ঠিক আছে, তাহলে এখানে কত বল প্রয়োগ করা হয়েছে? এফ বল ইন্টু সরণ কতটা? আর। তাহলে আমাদের কার্যের মানটা কত? এফ ইন্টু আর। ওকে, যদি আচ্ছা মনে করো এখানে এখানে বই না থেকে এখানে ধরো একটা দেওয়াল রয়েছে। কি আছে? এখানে একটা বই না থেকে একটা দেওয়াল রয়েছে, একটা দেওয়াল খাড়া করা আছে, খাড়া হয়ে আছে। তুমি এইখান থেকে দেওয়ালটাকে ঠেলছো, প্রচুর ঠেলছো, প্রচুর ঠেলছো, একবার ঘাম ঝরে গেল। সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু দেওয়ালটা ঠেলেই গেলে দেওয়ালটা একটুও সরবে? বলো, একটুও সরবে না। দেওয়াল যেখানকার সেখানেই থাকবে। তাহলে আমার সরণের মানটা কত? বল তো আমি দিচ্ছি ঠিকই, বল দিচ্ছি, কিন্তু সরণ কত হচ্ছে? সরণ একটু হচ্ছে না, মানে সরণ শূন্য। সরণ যদি শূন্য হয় তাহলে বল প্রয়োগ করলেও আমি শূন্যকে কোনো সংখ্যাতে গুণ করলে কত পাবো? শূন্যই পাবো। অর্থাৎ বল প্রয়োগ করলেই যে আমাদের কার্য হবে এমনটা কথা নয়। বল প্রয়োগ করলেই আমাদের কার্য হবে এমন কোনো কথা নয়। কার্য হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, এই যে বল প্রয়োগ করার ফলে যে কার্যটা, যখন কার্য আমরা শূন্য পাই তখন সেই বলকে বলা হয় কার্যহীন বল। ঠিক আছে, আমরা কি বলি যে কোন একটা কাজে ধর প্রচুর পড়ছি, আমরা সারাদিন প্রচুর পড়লাম, দিয়ে এক্সামের সময় ঠিকঠাক করে লিখে দিয়ে আসতে পারলাম না, বা সব বুঝলাম কিন্তু লেখার সময় আমরা ঠিকঠাক করে লিখতে পারলাম না। তাহলে সেই যে পড়াটা বা বোঝাটা তোমার কিছু কাজে লাগলো? তাহলে ওইটা যেমন কাজ ছাড়া পড়া। ঠিক আছে, বা তুমি ধরো মুখস্থ করে গেলে, দিন রাত মুখস্থ করে গেলে, দিয়ে একটা কথা পাল্টে দিল, তাহলে তুমি আর উত্তরটা লিখতে পারলে না। তাহলে ওই পড়াটা কি বেকার হয়ে যায়, কার্যহীন হয়ে যায়। তেমনভাবে প্রচুর বল প্রয়োগ করা হলো কিন্তু বস্তু যদি স্মরণ না ঘটে তাহলে ওই বলটা কোনো কাজ করে না, সেই বলকে বলা হয় কার্যহীন বল। মনে করো তুমি তো একতলা রয়েছো, এটা একতলা, এটা দোতলা। তুমি সিঁড়ি ভেঙে একতলা থেকে দোতলা গেলে, ঠিক আছে, এটা একতলা, এটা দোতলা। সিঁড়ি ভেঙে তুমি একতলা থেকে দোতলায় গেলে। এবার তুমি ভাবছো আমি দোতলা থেকে তিনতলায় যাব।
তুমি আবার যাচ্ছ, 3 তলা থেকে যদি 4 তলায় উঠতে যাও তোমার তখন কষ্ট হবে, হবে কি হবে না? তখন আমার কষ্ট লাগবে। তাহলে এই যে তুমি ছিলে কোথায়, তুমি ছিলে এখানে, এখন আছো কোথায়, তুমি এখানে পৌঁছে গেছো, তাহলে তোমার স্মরণ কতটা হলো? এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমার স্মরণ হলো, ঠিক আছে? তাহলে তোমার স্মরণ হচ্ছে, তাহলে কি তুমি কাজ করছো? তুমি কেন হাঁপিয়ে যাচ্ছ বা কেন তোমার কষ্ট হচ্ছে? তুমি তাহলে নিশ্চয়ই কোনো কাজ করছো। কিন্তু কাজ হতে গেলে আমার স্মরণ না হয় আমি এখানে পেলাম, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার স্মরণ তো হয়েছে, ঠিক কথা, আমি ছিলাম একতলায়, আমি এখন পৌঁছে গেছি 4 তলায়, তাহলে আমার স্মরণ হলো। কিন্তু এই কই, আমি তো বল প্রয়োগ করিনি। তাহলে এখানে কি বল প্রয়োগ হচ্ছে? আমি তো কিছু নিয়েও যাইনি, তাহলে বলটা কোথা থেকে আসছে? কাজ হতে গেলে আমার স্মরণের সাথে সাথে বল প্রয়োজন। স্মরণ তো ঠিক আছে, কিন্তু বলটাকে আমি খুঁজে পাচ্ছি না। এইখানে দেখো, সিঁড়ি দিয়ে উঠছো মানে কি নিচের দিক থেকে উপরের দিকে উঠছো, নিচের দিকে একটা বল সবসময় কাজ করে, তোমরা জানো অভিকর্ষ যে বল বা অভিকর্ষ বল, অভিকর্ষ বল, তাই তো? যে বল অভিকর্ষ বা মহাকর্ষ বল, পড়েছ? হ্যাঁ, যখন পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখি তখন সেটাকে বলে অভিকর্ষ বল, ঠিক আছে? অভিকর্ষ বলের সংজ্ঞা তোমরা পড়েছ, যে বল কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, বা পৃথিবী যে বলের দ্বারা কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলি অভিকর্ষ বল, তাই তো? যে বলের দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলি অভিকর্ষ বল, ঠিক আছে? তাহলে এইখানে পৃথিবী তার কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে তোমাকে টানছে, তাহলে একটা বল বল প্রয়োগ হচ্ছে, তুমি উপর দিকে উঠতে চাইছো, তাহলে তোমাকে এই বলের বিরুদ্ধে উপরের দিকে উঠতে হচ্ছে, স্মরণ ঘটাতে হচ্ছে। তাহলে বল রয়েছে, কি বল এখানে? অভিকর্ষ বল। আর স্মরণ কোনটা? এই 1 তলা থেকে 4 তলায় ওঠা, এটা হচ্ছে তোমার স্মরণ, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি বল রয়েছে এবং স্মরণ রয়েছে, বল রয়েছে, স্মরণ রয়েছে। তাহলে এখানে আমরা কাজ করছি কি করছি না? কাজ করছি। আচ্ছা, এই কাজটাকে কি বলে জানো? এই কাজটাকে বলে, কি বলে বলো? দেখো, বলটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তুমি উঠছো কোন দিকে? উপরের দিকে। তুমি উঠছো কোন দিকে? উপরের দিকে। বল নিচের দিকে টানছে, তুমি উপরের দিকে উঠতে চাইছো। এই বল, এই যে কার্যটা, এইটাকে বলে বলের বিরুদ্ধে কার্য। তুমি বলের দিকে আসছো কি? তুমি বলের বিপরীত দিকে যাচ্ছ, এইটাকে বলা হয় বলের বিরুদ্ধে কার্য, ঠিক আছে? অভিকর্ষজ বলের বিরুদ্ধে বা অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন কোনো কার্য করা হয়, অর্থাৎ কোনো জিনিসকে যখন নিচ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তাকে বলা হয়, বা তখন যে পরিমাণ কার্য করা হয় তাকে বলে বলের বিরুদ্ধে কার্য। আচ্ছা, এবার মনে করো তুমি 4 তলায় গিয়ে, 4 তলায় ছাদে গেছো, ছাদে গিয়ে একটা ইটের বা পাথরের টুকরোকে তুমি ছেড়ে দিলে। এখানে কি করছো? পাথরের টুকরো রয়েছে, সেই পাথরের টুকরোটাকে তুমি 4 তলার ছাদ থেকে ছেড়ে দিলে। কোন দিকে পড়বে? কোন দিকে পড়বে? টুকটুক করে সেটা নিচের দিকে পড়তে থাকবে, তাই তো? পাথরের টুকরোটা নিচের দিকে পড়তে থাকবে। তাহলে স্মরণ ঘটছে, এখানে গ্রাউন্ড রয়েছে, মাটি রয়েছে, মাটিতে এসে ওটা থেমে যাবে। নিচের দিকে আসছে মানে কি? কোন দিকে? নিচের দিকে কোন বল কাজ করছে? নিচের দিকে দেখো অভিকর্ষ বল কাজ করছে, নিচের দিকে অভিকর্ষ বল কাজ করছে। আর তোমার স্মরণ কোন দিকে হচ্ছে? তোমার স্মরণও, অর্থাৎ পাথরের স্মরণও হচ্ছে নিচের দিকে। দুটোই, বলও নিচের দিকে কাজ করছে, স্মরণও নিচের দিকে করছে। তাহলে বলও রয়েছে, স্মরণও রয়েছে, কিন্তু এটা অভিকর্ষের দিকে না অভিকর্ষের বিরুদ্ধে? অভিকর্ষ বলের দিকে ঘটছে। এটাকে বলা হয় বলের দ্বারা কার্য, বলের দ্বারা কার্য, ঠিক আছে?
তাহলে কার্য কাকে বলবো? কার্য হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফলকেই বলা হয় কার্য। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণের গুণফলকেই বলা হয় কার্য। কার্য আমরা মেনলি দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে বলের দ্বারা কার্য আর একটা বলের বিরুদ্ধে কার্য। বলের দ্বারা কার্য কোনটা? যখন কোনো কাজ বা যখন কোনো বস্তুর সরণ বলের দিকে হয়, প্রযুক্ত বলের দিকে হয়, তখন তাকে বলে বলের দ্বারা কার্য। আর যখন কোনো কার্য প্রযুক্ত বলের বিরুদ্ধে হয় তখন তাকে বলে বলের বিরুদ্ধে কার্য। দেখো আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি। বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্যের সংজ্ঞা, বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্যের সংজ্ঞা এবং উদাহরণ বা উদাহরণ আমি লিখে দিয়েছি, তোমরা একটু এটা দেখে নেবে, ঠিক আছে? এবার আসি বস্তুর প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফলকে বলা হয় কার্য। কার্য দুই রকমের, বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য। বস্তুর সরণ যদি প্রযুক্ত বলের দিকে হয় তবে ওই কার্যকে বলা হয় বলের দ্বারা কার্য, আর বস্তুর সরণ যদি প্রযুক্ত বলের বিপরীতে হয় তবে ওই কার্যকে বলা হয় বলের বিরুদ্ধে কার্য, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি কার্যের এককে আসি। কার্যের একক হচ্ছে কার্য সমান আমি কি বলতে পারি? বল ইন্টু সরণ, তাই তো? কার্য সমান আমি বলতে পারি বল ইন্টু সরণ। তাহলে বলের একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন আর সরণের এসআই একক কি? মিটার। এই দুয়ের মধ্যে ডট দেবে, কেমন? ক্রস দেবে না, ডট দেবে। নিউটন ইন্টু মিটার, এটা হচ্ছে এসআই একক কাজের। আর কার্যের সিজিএস একক কি? বলের সিজিএস একক ডাইল, আর সরণের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে সিজিএস একক, কার্যের সিজিএস একক। এইটা, হ্যাঁ এটা বলে দিই, এইটা সমান হচ্ছে আর্গ, এই জুল, জুলকে জে দিয়ে লেখা হয়, এটা মনে হচ্ছে জে ফর জুল, ঠিক আছে? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। আর সিজিএস পদ্ধতিতে এই যে ডাইন সেন্টিমিটারকে বলা হয় আর্গ, এটা হচ্ছে সিজিএস একক, কেমন? নিউটন ইন্টু মিটার এসআই একক, নিউটন ইন্টু মিটারকে এক কথায় বলা হয় জুল, তাহলে কার্যের এসআই একক হচ্ছে জুল আর কার্যের সিজিএস একক হচ্ছে আর্গ। এবার আমরা এক জুলের সংজ্ঞা দেখব আর এক আর্গের সংজ্ঞা দেখব। এক জুল সমান কি? জুল সমান হচ্ছে নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার। তাহলে এক জুল মানে এক নিউটন ইন্টু এক মিটার, ঠিক আছে? সবগুলো আগে এক বসে দিলাম। তাহলে কার্যের সঙ্গে কি? কার্যের সঙ্গে আমি বলছি বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফলকেই বলা হয় কার্য। তাহলে এক জুলের সঙ্গে কি বলবো? যে কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তার ফলে যদি বস্তুটার সরণ 1 মিটার হয়, তাহলে যে পরিমাণ কাজ করা হয় তাকে বলা হয় 1 জুল। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার সরণ 1 মিটার হয় তাহলে তাকে বলা হয় 1 জুল, ঠিক আছে? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ 1 মিটার হয় তাহলে তাকে বলা হয়, বা তাহলে যে পরিমাণ কার্য সম্পন্ন হয় তাকে বলবো 1 জুল। একইভাবে এক আর্গের সঙ্গে কি বলবো? এক আর্গ সমান 1 ডাইন ইন্টু 1 মিটার, 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে এক আর্গের সঙ্গে কি বলবো? কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয় তাহলে যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় 1 আর্গ। ওকে, আচ্ছা, জুল আর আর্গের মধ্যে সম্পর্ক বলে দিই। 1 জুল মানে হচ্ছে 10⁷ আর্গ, কেমন? এটা হচ্ছে কার্যের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। কার্যের সিজিএস একক
আর্গ এবং এসআই একক জুল, তাদের মধ্যে সম্পর্ক কি? 1 জুল মানে হচ্ছে 10⁷ আর্গ। ওকে, আচ্ছা এবার দেখো এই যে কার্য করছি, কার্য করার এই সামর্থ্যটাকেই বলা হয় শক্তি। আমরা যে বলি আমাদের এত শক্তি তত শক্তি, হ্যাঁ, ওই মানুষটা বিশাল শক্তি। বিশাল শক্তি মানে কি? তার কার্য করার সামর্থ্যটা অনেক। বুঝতে পেরেছো? যার কার্য করার সামর্থ্য যত বেশি, তার শক্তি তত বেশি। কার্য করার এই সামর্থ্যকেই বলা হয় শক্তি। অর্থাৎ শক্তি যা কার্যও তাই, যে যেমন কার্য করতে পারে তার শক্তিটা তেমন, ঠিক আছে? অর্থাৎ শক্তিটা হচ্ছে এক কথায় তার ভিতরের জিনিস বলতে কার্য। কেমন? তাহলে শক্তির একক যা, কাজের একক তাই। অর্থাৎ কাজের একক যা, শক্তির একক তাই। কার্যের সিজিএস একক কি? আর্গ। শক্তিরও সিজিএস একক আর্গ। কার্যের এসআই একক জুল, শক্তিরও এসআই একক জুল। কেমন? তাহলে ক্ষমতা কি? মনে করো দুটো পাম্প রয়েছে। একটা পাম্প ঘন্টায় 30 লিটার জল ফেলতে পারে। কতটা? কতক্ষণে? ঘন্টায়, মানে 1 ঘন্টায়। ঠিক আছে, 1 ঘন্টায় কতটা জল ফেলতে পারে? 30 লিটার, 1 আওয়ারে। এটা হচ্ছে 1 নম্বর মেশিন, M1 মেশিন 1। সেই মেশিনটা কতটা কাজ করতে পারে? সে 1 ঘন্টায় 30 লিটার জল ফেলতে পারে। অর্থাৎ 1 ঘন্টায় তার কার্য কতটা হয়? 30 লিটার জল ফেলা। কতক্ষণে? 1 ঘন্টায়, মানে এটা সময়। আর একটা মেশিন আছে, সেটা 2 ঘন্টায় 30 লিটার জল ফেলতে পারে। এটা কতক্ষণে? 2 ঘন্টায়। কেমন? এটাও হচ্ছে উপর কার্য করছে কত সময়? 2 ঘন্টায়, হ্যাঁ সময়। মানে এটা হচ্ছে 15/1, মানে 15। এটা 15, আর এটা 30/1 মানে হচ্ছে 30। 30 লিটার পার আওয়ার। এটা 15 লিটার পার আওয়ার। কেমন? কার্য বাই সময়। 30 লিটার বলো না, 30 লিটার জল ফেলছে, ঠিক আছে? ওর 30 লিটার জল ফেলছে, আর এ কতটা জল ফেলতে পারছে? ওই 30 লিটার জল ফেলতে এর সময় লাগছে কতটা? 2 ঘন্টা। তাহলে তুমি যখন এফিসিয়েন্সি মাপবে, ক্ষমতা মাপবে, এবার বলো যে কার শক্তিটা বেশি? কার শক্তি বেশি? এও 30 লিটার জল ফেলছে, এও 30 লিটার জল ফেলছে, শক্তি তো দুজনেরই এক। কেমন? বা যদি বলো এও 30 জুল কার্য করছে, লিটার না বলে বললো 30 জুল, ঠিক আছে? এও 30 জুল কার্য করছে, এও 30 জুল কার্য করছে। দুজনেই কার্য তো সমান করছে, কার্য সমান করছে মানে দুজনের শক্তি সমান, দুজনেই 30 জুল কাজ করছে। কিন্তু এই 30 জুল কাজ করতে প্রথম মেশিনটার 1 ঘন্টা লাগছে, কিন্তু দ্বিতীয় মেশিনটা কত লাগছে? দ্বিতীয় মেশিনটা লাগছে 2 ঘন্টা। তার একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে এর যা সময় লাগছে তার চেয়ে এর সময় অনেক বেশি লাগছে। বা বলতে পারো একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে এর যে সময় লাগছে, 2 নম্বর মেশিনটার যে সময় লাগছে তার চেয়ে 1 নম্বর মেশিনটা তাড়াতাড়ি করতে পারছে। একটা কাজ যে তাড়াতাড়ি করতে পারে আমরা কি বলি? তার ক্ষমতা বেশি, তার শক্তি বেশি নয়। কেমন? যে বেশি কাজ করতে পারে তার শক্তি বেশি, কিন্তু যে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ যে যত তাড়াতাড়ি করতে পারে, কি বলবো? তার ক্ষমতা তত বেশি। ঠিক আছে? অর্থাৎ কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কি বলবো? কার্য করার হারকে বলা হয় ক্ষমতা।
আর হার মানে কি, বাই সময়, কার্য করার হার মানে কার্য করা বাই সময়। ঠিক আছে, তাহলে ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। ক্ষমতা সমান হচ্ছে কৃতকার্য বাই সময়, কৃতকার্য বাই সময়। তাহলে ক্ষমতার একক কি হবে? কৃতকার্যের একক কি জানলাম একটু আগে, এসআই পদ্ধতিতে জুল, আর সময়ের একক সেকেন্ড। তাহলে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে একক কি হবে? সিজিএসে কৃতকার্যের একক কি জানলাম? আর্গ, আর সময়ের একক সেকেন্ড। তার মানে সিজিএস হচ্ছে আর্গ পার সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল পার সেকেন্ড। কেমন? আচ্ছা, এই জুল পার সেকেন্ড এটা কি আর একটা নাম আছে, এটাকে বলা হয় ওয়াট। কি বলবো? ওয়াট, WATT। এটা বাংলায় আমি লিখে দিচ্ছি, ওয়াট। ঠিক আছে, এটা এসআই পদ্ধতিতে একক, বা বলা যায় ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। কেমন? আর ক্ষমতার সিজিএস একক হচ্ছে আর্গ পার সেকেন্ড। আচ্ছা, তোমাদের আগের দিন আমি নিউটনের সংজ্ঞাটা বলিনি, তাই না? নিউটনের সংজ্ঞা আর, আচ্ছা এখানটা মোটামুটি শেষ হয়ে গেলে অঙ্ক করিয়ে দিই একটা, তারপর ওখানে যাব। দেখো একটা কোশ্চেন দিয়েছি, 3 নিউটন বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর সরণ যদি 2 মিটার হয় তবে কৃতকার্যের পরিমাণ কত? একবার ভিডিওটা পজ করে চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। ভিডিওটা পজ করো, করে নাও। বেশ, দেখো এবার তাহলে। তাহলে কৃতকার্য সমান কি জানি? কৃতকার্য সমান আমি জানি যে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। প্রযুক্ত বল কত? 3 নিউটন। দেখো 3 নিউটন বল প্রয়োগ, নিউটন থেকে বুঝতে হবে যে এটা বল। 3 সরণ, সরণ কিসে? সরণের একক কি? মিটার। তাহলে মিটার থেকে বুঝতে হবে এটা সরণ। আর বলে দিচ্ছে সরণ যদি এত হয়, তার মানে সরণ কত বলেছে? 2 মিটার ইন্টু 2। কাজের একক কি? দেখো নিউটন আর মিটার রয়েছে, কি কোন এককে রয়েছে? দুটোই এসআই পদ্ধতিতে, নিউটনে এসআই, মিটারে এসআই। তাহলে কাজের কোন একক বসবে? এসআই একক কি? জুল। তাহলে 3 দুগুণে 6, 6 জুল। তাহলে কৃতকার্যের পরিমাণ কত? 6 জুল। ঠিক আছে, এই ধরনের কিছু ম্যাথ দেখবে তোমাদের বইও পেয়ে যাবে, সেই ম্যাথগুলো করবে। কেমন? আমার কাছে তো বই নেই, সুতরাং আমি বলতে পারছি না ম্যাথ কী কী রয়েছে। তো বই থেকে যে ম্যাথগুলো পাবে বা নিজে করো টাইপের যেগুলো পাবে সেগুলো করে নেবে সবাই। কেমন? আমি একটু ওই নিউটনের সংজ্ঞাটা বলে দিই। 1 নিউটন আর 1 ডাইন। বলের একক আমরা জানি নিউটন। হ্যাঁ, আগের দিন আমি এখানটা বলতে পারিনি, আর সময় ছিল না বলে বলতে পারিনি। দেখো বল সমান আমরা কি জানতাম? এম ইন্টু এ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এম মানে ভর, কেজি। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মানে নিউটন, তাই তো? আর একটা একক কি ছিল? আর একটা একক কি ছিল? ভরের একক গ্রাম, আর ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ছিল দেখো ডাইন, তাই তো? তাহলে 1 নিউটন মানে হচ্ছে, নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডাইন মানে হচ্ছে মিটার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসি 1 নিউটনের সংজ্ঞায়। এইটা একটু ভেঙে লিখে, হ্যাঁ? বল ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। এটা মনে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। দেখো 1 কেজি ভরের কোনো বস্তুতে
1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে যে পরিমাণ বল লাগে, এটা মানে কি বল, যে পরিমাণ বল লাগে তাকেই বলা হয় 1 নিউটন। তাহলে আমি শুরু করছি এখান থেকে। 1 কেজি ভরের কোনো বস্তুতে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে যে পরিমাণ বল লাগে তাকে বলা হয় 1 নিউটন। বুঝতে পারছি? এখান থেকে শুরু করছি, এটার পর এটা, এটার পর এটা। আবার দেখো 1 ডাইনের সঙ্গে তাহলে কি বলবো, 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 ডাইন সমান কি বলবো, 1 গ্রাম ভরের কোনো বস্তুতে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে বলবো 1 ডাইন। তাহলে আমি কোথা থেকে শুরু করছি, এখান থেকে। 1 গ্রাম ভরের কোনো বস্তুতে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে যে বলের প্রয়োজন তাকে বলা হচ্ছে 1 ডাইন। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক করে দিই এখান থেকে খুব ছোট্ট করে। দেখো আমি একটা অঙ্ক দিয়েছি, 1 কেজি ভরের কোনো বস্তুতে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে কত বল প্রয়োগ করতে হবে। 10 কেজি ভরের, হ্যাঁ, মানে 1 কেজি বললাম। ভিডিও পজ করো, একবার ট্রাই করো, তারপর আমি করে দিচ্ছি। হয়েছে? দেখো এবার। তাহলে আমাদের কি চেয়েছে, বল, প্রযুক্ত বল। বল সমান আমরা কি জানি, ভর ইন্টু ত্বরণ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ভর ইন্টু ত্বরণ। এখানে ভর কত বলে দিয়েছে, দেখো 10 কেজি ভরে, তার মানে ভর কত বলে দিয়েছে 10 কেজি, ইন্টু ত্বরণ, ত্বরণ কত বলছে, 10 কেজি ভরে কোনো বস্তুতে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে, 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে। তাহলে ত্বরণের মানটা কত, 4, শুধু মানটা লিখবো প্রথমে, দিয়ে বলের একক বসাবো, যা বের করছি তার একক বসাবো। বলের একক কি বলো, এই যে দেখো বলের একক কি করে পাবে, এটা কেজিতে আছে, এটা মিটার/সেকেন্ড স্কোয়ার আছে, কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ কেজিতে আছে, মিটার/সেকেন্ড স্কোয়ার, এসআইতে আছে সব কটা। তাহলে বলের এসআই একক কি জানি আমি, নিউটন। কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার এগুলো দেখে আমাকে বুঝতে হবে যে বলের এসআই একক বসাতে হবে নিউটন। কত, 4×10⁻40 নিউটন। হয়েছে? তাহলে আমার এই অঙ্কগুলো শক্ত নয়, কিন্তু আমাকে যেটা মনে রাখতে হবে যে কখন আমি কোন সূত্রটা বসাবো। ঠিক আছে, তার জন্য আমাকে প্রত্যেকটা সূত্র ঠিকঠাকভাবে আয়ত্ত করে রাখতে হবে। যদি সূত্র জানা থাকে, প্রত্যেকটা রাশির একক জানা থাকে, সিজিএস এবং এসআই উভয় পদ্ধতিতে যদি একক জানা থাকে, তাহলে এই ম্যাথগুলো তোমাদের উঁচু ক্লাসে গিয়েও আটকাবে না। আর এখন থেকে যদি একক এবং এই যে রাশিমালা বা গাণিতিক রূপটা, গাণিতিক সমীকরণটা যদি ঠিকঠাক করে না রাখো, তাহলে উঁচু ক্লাসে গিয়েও কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। ওই জন্য প্রত্যেকটা রাশির একক মেনলি খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, দরকার হলে প্রত্যেকটা এই যে রাশিমালা থেকে আমি যেভাবে একক বার করেছিলাম আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, সেইভাবে প্রত্যেকটা রাশিমালা থেকে একক বার করবে এবং সেগুলো মনে রাখবে। বারবার করলে এমনি অবশ্য মনে থাকবে, তার জন্য নয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করলাম। আমাদের বল ও গতি চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমরা পরের দিন থেকে আবার অন্য চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।